কোনো রকম বেঁচে থাকা। রাস্তাঘাটই ঠিক হয় না। এই জলটা এই রাস্তায় ভোট যখন আসবে তখনই রাস্তা ঠিক হবে, তার আগে কোনো রাস্তার গর্ত কিচ্ছু ঠিক হবে না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বাংলার বোতলেই আটকে আছে। একটা ডিমের হাফ হয় কোনো দিন না দিদিমণির যে আপনারা কেটে দিয়েছেন, এই তো পয়জন ঢুকে গেলে কি করবে? বাচ্চাদের কেন আপনারা পয়জন খাওয়াচ্ছেন? কষা আমাদের উপরের অর্ডার। 25 বছর ধরে নদীর কাজ বন্ধ। আগে লঞ্চ চলতো এই নদীতে। এই জমিটা আগে একসাথে ছিল, কাঁটাতার ছিল না। ধর্ম আর রাজনীতি এখানে একটা কাঁটাতারের জন্ম দিয়েছে। ওই পাটটা হচ্ছে খুলনা, তারপর যশোর তার ডান দিকে, আর দূরে এগিয়ে গেলে আমার নিজের বাপদাদার বাড়ি বরিশাল। আর চাইলেও আমরা ওপারে আর যেতে পারি না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগদা বিধানসভা কেন্দ্রে। সামনেই বিধানসভার নির্বাচন। বাগদার মানুষ, বাগদার সীমান্তবর্তী অংশের মানুষ কেমন আছে, কেমন রেখেছে তৃণমূল কংগ্রেস গত 15 বছর এখানকার মানুষকে, কেমন রেখেছে বিজেপি কেন্দ্রীয়ভাবে এখানকার মানুষকে, বামফ্রন্ট সরকার কেমন রেখেছিল, কী স্মৃতি তাদের ওপার বাংলা থেকে আসার কিংবা না আসার, সমস্তটা খুঁজে দেখব, ঘুরে দেখব বাগদা বিধানসভার স্বাস্থ্য, শিক্ষা, পড়াশুনোর অবস্থা, এখানকার নদীর অবস্থা, সবটা ঘুরে দেখব। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার দুপা এগোলেই একটা কপোতাক্ষ বলে নদী এখনও আছে। আমি যেতে পারলাম না বিএসএফের সিকিউরিটির জন্য। আর একটু এগোলে ইছামতি, তারপর নাওভাঙা, একটার পর একটা নদী পশ্চিমবঙ্গের মানচিত্রকে, যে নদী হাজার বছর ধরে বাঁচিয়ে রেখেছে, আগলে রেখেছে, ভরসায় মাতিয়ে রেখেছে। আপনি বলছিলেন জমি 6 মাস ডুবে থাকে জলে। হ্যাঁ, 6 মাস তো ডুবে থাকে। এখন তো শুকনো, এখন শুধু 6 মাস চাষ হবে। বৃষ্টির সময় এত জল হয় যে 6 মাস ডুবেই থাকে। 6 মাস ডুবেই থাকে, চাষবাস হয় না। সেই 6 মাস মানুষ কি করে? এমনি বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে থাকে, কেউ বাইরে চলে যায় কাজে। বাইরে চলে যায়। হ্যাঁ, বেশিরভাগই বাইরে চলে যায়। আচ্ছা, এই অবস্থা কেন? এর কি আগেও হতো নাকি? নদীর খনন ঠিক করে হয় না, নদীর ম্যানেজমেন্ট নেই, নিষ্কাশন হয় না, নদীর অবস্থা এমনি খারাপ। আর কদিন পরে বুঝে যাবে নদী জল তো। হ্যাঁ, জল যাবে না রে, জল শুকিয়ে যাচ্ছে। জল আস্তে আগে আস্তে মাটি কাটার কাজ হতো, সেগুলো সব বন্ধ হয়ে সব গেছে। বন্ধ হয়ে গেছে। তা ভাই 25 বছর ধরে নদীর কাজ বন্ধ। 25 বছর ধরে নদীর কাজ বন্ধ। হ্যাঁ, আগে সুন্দর আগে মাটি টাটি কাটা। হ্যাঁ, আগে লঞ্চ চলতো এই নদীতে। এখন লঞ্চ কেন, স্পিড বোটও আসে না এখন। আমরা কাকে ভোট দিয়েছিলাম? আমরা কাকে আমার দেশের দায়িত্ব দিয়েছি, রাজ্যের দায়িত্ব দিয়েছি? একবার চেয়ে দেখুন। এটা হচ্ছে ইছামতি, এটা হচ্ছে বিভূতিভূষণের ইছামতি। এই ইছামতির পাড়ে অপু দুর্গার গল্প লিখে গেছেন বিভূতিভূষণ। এই ইছামতি হাজার বছর ধরে ভারত বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, খাইয়ে পরিয়ে। এই জল দিয়ে একসময় বড় বড় লঞ্চ যেত, এখানকার মানুষ বলছিল। আজ 25 বছর হয়ে গেছে এই নদীতে কোনো কাজ হয়নি। নদী নিয়ে ভাবনার মতো লোকজন নেই 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 এই যারা ভোটে যেতে ফেতে নদী নিয়ে কিছু বলেও না। ওরা কোনোদিনও শুনিনি যে বলবে নদী নিয়ে। কোনোদিন বলে না। রাস্তাঘাটই ঠিক হয় না। ভোট যখন আসবে তখনই রাস্তা ঠিক হবে, তার আগে কোনো রাস্তার গর্ত কিচ্ছু ঠিক হবে না। এইভাবেই চলবে। দেখুন, স্বাধীনতার 7 দশক পরে আমরা এমন এক দেশে থাকি, এমন এক রাজ্যে থাকি যেখানে রাস্তার এই অবস্থা। এই রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে গেছে মূল রাস্তার দিকে, আর এই দিকে আমার বাদিকটা হচ্ছে ইছামতি নদী। এই রাস্তা থেকে দিয়েই মানুষ ভোট দিতে যান, এই রাস্তা দিয়েই বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে যায়। না আছে একটা প্রপার ইলেকট্রিসিটির কানেকশন, কোনো আলোর ব্যবস্থা নেই গোটা গ্রাম জুড়ে। রাস্তার অবস্থা দেখুন, কোনো দিন এই রাস্তা মেরামত হয় না, তৈরি হয় না। বর্ষার সময় এই অবধি জল চলে আসে। মানুষ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করে, দেখতে পাবেন এখানে মানুষ যাতায়াত করছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এখান দিয়ে মানুষ যাতায়াত করে, এই রাস্তা জীবনে কোনো দিন ঠিক করা হয় না। এখান দিয়ে মানুষ স্কুল যাতায়াত করে, বাচ্চারা স্কুলে যায়। এই রাস্তাগুলো কোনো দিন ঠিক হয় আপনাদের? এই রাস্তাগুলো কোনো দিন ঠিক হয়নি না আপনাদের? এখান থেকে বাচ্চারা স্কুলে যায়, এখান দিয়ে স্কুলে যায়। এই নামে তারা ইট দিয়েছে, কোনো রকম ইট ফিট দিয়ে রেখেছে, জীবনে কাজ হয় না, কোনো দিন কাজ হয়নি। এই রাস্তাটা কত দূরে? অনেকটা না? হ্যাঁ, একদম এই রাস্তা একদম চলে গিয়েছে ওই পাকা রাস্তার ধারে, পাকা রাস্তার দিকে। আর এইখানে জল উঠে আছে বর্ষার সময়, হ্যাঁ পুরো জল জমে যায়, আর রাস্তা মেরামত করে না কোনো। না না না, এই জলটা এই রাস্তায়। আপনাদের পঞ্চায়েত সদস্য এইসব কাজবাজ করে না জীবনে? ওই সামান্য করে বলতে এলাম আপনার সাথে, সাংবাদিক আমরা। কি খবর? এই তো ভোট টোট চলে এলো, কি খড়বিচুলি কাটছেন? তো গ্রামের অবস্থা কিরকম, কিভাবে কি চলে আপনাদের অর্থনীতি? ওই চলে, কোনো রকমে কোনো রকম চলে, কেটে কুটে।
40 টাকা সার, এই কদিনের মধ্যে 45 টাকা গিয়ে। 45 টাকা সারের দাম। সারের সারের দাম তো আগে কত ছিল? বছর 3-4-5 আগে তখন কত ছিল? 20 টাকা 25 টাকা এরকম ছিল। সারের থেকে কেন্দ্রীয় সরকার ভর্তুকি তুলে নিয়েছে, ফলত দাম বেড়ে যাচ্ছে সারের। তো দাম বেরিয়ে গেলে আমরা কি করব? সেই তো, আমরা তো, আমাদের কিছু করার নেই তো। যে টাকায় সার কেনেন, যা খরচ হয় জমিতে, যে খাটেন, সেই তুলনায় রোজগার হয় না, ফসলের দাম নেই। ওই কোনো রকম বেঁচে থাকা মতন, কোনো রকম বেঁচে থাকা মতন। মানে ভালো খাওয়া, ভালো পড়া, শহরের যে বাবুদের, এই নেতাদের বাড়ির ঘরের যা অবস্থা, 3 তলা বাড়ি, এয়ার কন্ডিশন, ঝাঁচক, আমরা ওই সব বাবুদের সঙ্গে, নেতা ফেতাদের সঙ্গে আমরা চলতে পারি না, চলতে পারেন না। আপনাদের পয়সায় তারা বিরাট বাড়ি গাড়ি করে তা? ফেলছে, আমাদের আপনাদের- পয়সায় তারা করলে আর আমরা কি করতে পারি? সেই তো, আপনারা কি বা করবেন? আমরা কি করব? আজকে গ্রামের অর্থনীতি পুরোপুরি মরে গেছে, কারণ নদীটাই তো নেই। আর এই একটার পর একটা মন্দির মসজিদ হচ্ছে, আমাকে বাড়িতে ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের সরকার, সেচ মন্ত্রী, কারোর কোনো এতটুকু বোধ নেই, দায় নেই এই নদীটাকে ম্যানেজ করার, নদীর চিকিৎসা করার, নদীর কাছ থেকে পলি তুলে, এই কচুরিপানা তুলে নদীকে একটা সুন্দর রূপ দেওয়ার। অথচ যখন বর্ষাকাল আসবে, এই নদীর দুকুল ছাপিয়ে জল হবে, নদীর নিচে পলি জমে থাকার কারণে জল গ্রামে পৌঁছে যাবে, গ্রামের চাষযোগ্য জমিতে সেই জল গিয়ে জমে থাকবে এবং মানুষ আলটিমেটলি চাষ করতে পারবে না। আপনার কি এখানে চাষবাসের কাজ কিছু নেই? এই জায়গায় কিছু নেই, ওই যাদের জমি জায়গা আছে তারাই টুকটাক করে করছে বাস। ওই আপনি বলছিলেন জমি 6 মাস ডুবে থাকে জলে, হ্যাঁ, সমাজ তো ডুবে থাকে। এখন তো শুকনো, এখন শুধু সমাজ চাষ হবে, বৃষ্টির সময় এত জল হয় যে 6 মাস ডুবেই থাকে। সমাজ ডুবেই থাকে। তোমার বয়সী ছেলেমেয়েরা, তোমার যারা ধরো বন্ধু বান্ধব পড়তো স্কুল টুলে, তারা এখন কি করে? তুমি তো ছেড়ে দিলে বলো। তারা এখন সব রঙের কাজে ঢুকেছে, রঙের কাজে করে। সবাই রঙের কাজ, হ্যাঁ। সবাই, মানে একজন দুজনও ভালো চাকরি টাকরি পায়নি? না, চাকরি কারোর হয়নি, এই জন্য সব রঙের কাজে ঢুকে গেছে, পড়াশোনা সেরে দিয়েছে। আর তুমি ছাড়লে কেন, কিসের জন্য? আমি ছাড়লাম, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর তার উপরে আমাদের পড়াশোনা করে লাভটা আমরা পাচ্ছি না, এই জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে ঢুকে গেছি। মানে তুমি দেখছো তোমার বড় যারা, তাদের চেয়েও চাকরি টাকরি পাচ্ছে না, তাই আর পড়ে লাভ নেই। হ্যাঁ, তারাও পায়নি, অনেকে সব কমপ্লিট করে বসে আছে, চাকরি পায়নি। চাকরি পায়। আমাদের গ্রামেই রয়েছে অনেকে। তোমাদের মধ্যে প্রত্যেকেই তাই না? কেউ এখনো সবাই রঙের কাজ যা হোক টুকটাক করো, মানে হ্যাঁ, সবাই permanent রঙের কাজ কোনো করে, এখানে করো? যে আছে সবাই রঙের কাজ। সবাই রঙের কাজ করে, সবাই। এতবারই রং হয়? হ্যাঁ, তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান বেকারদের অবস্থা। ওদের প্রত্যেকের বয়স 20, 18, 25 এরকমই তো, 18, 17 বছর, এই হচ্ছে বয়স। কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছে, কেউ ছাড়বো করছে। পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের সরকার, তৃণমূল সরকার গত 15 বছরে এমন এক শিক্ষা ব্যবস্থা, এমন এক সমাজ ব্যবস্থার জন্ম দিয়েছে, যাতে কোনো স্বপ্ন নেই, স্বপ্নহীন একটা সমাজ ব্যবস্থা, যেখানে ছেলেমেয়েরা চাকরি পাবে না বলে আস্তে আস্তে পড়াশুনোটাই ছেড়ে দিচ্ছে, কেউ রঙের কাজে যাচ্ছে, আর যেতে গিয়ে তাদেরকে পেরোতে হচ্ছে ভাঙাচোরা রাস্তা, 35 মিনিট 40 মিনিট গিয়ে 8 ঘন্টা কাজ করে তার দিনে রোজগার 400 টাকা। স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য দেখাও তো আমাদের জরুরি, তাই না? পাটশিমুলিয়া স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে বাগদা বিধানসভার আওতার মধ্যে পড়ে, এবং এই যে বাগদা বিধানসভা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা, এই 4টে বিধানসভার একত্রিতভাবে সে অর্থে একটাই ভালো হাসপাতাল, সেটা হচ্ছে বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল। তাছাড়া সেই অর্থে বড় কোনো হাসপাতাল নেই। আমি এক্ষুনি কথা বলছিলাম এখানকার কর্মীদের সঙ্গে, তো তারা জানাচ্ছিলেন যে সকালবেলা 10টা থেকে 2টো পর্যন্ত একজন ডাক্তারবাবু এই স্বাস্থ্যকেন্দ্রে আসেন, তাছাড়া কেউ আসেন না। ডাক্তার মোটে একজন, ওই কয়েক ঘন্টার জন্য। সে আপনার স্কিন ডিজিজ হোক, আপনার পেটের রোগ হোক, আপনার চোখের রোগ হোক, আপনার যে রোগের জন্য একজনই এমডি ডাক্তার আছেন, তিনি আসেন, তাছাড়া আর কোনো ডাক্তার নেই। কিন্তু বর্তমানে যে বিধানসভা, বাগদা বিধানসভায় আমি দাঁড়িয়ে আছি, মধুপর্ণা ঠাকুরের বিধানসভা এরিয়া, তার মধ্যে থাকা স্বাস্থ্যকেন্দ্রটা একটু দেখবেন, আসুন। এই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের মোটামুটি কয়েকটা ঘর, যেখানে মানুষ ভর্তি থাকতে পারেন না। সকালবেলা ওই 10টা থেকে 2টো পর্যন্ত ডাক্তারবাবু থাকেন। বন্ধ অবস্থায় বেশিরভাগ ঘর পড়ে রয়েছে। বিল্ডিং আছে, জানলা দরজা আছে, সেগুলো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, ভেতরে আলো ঠালো জ্বলছে, কিন্তু কোনো লোক আসে না, বন্ধ অবস্থায় এই ঘরটা পড়ে আছে। এটা হচ্ছে বাগদা বিধানসভার পাটশিমুলিয়া স্বাস্থ্যকেন্দ্র। আমি যেখানে খাবার জল পাওয়া যায় স্বাস্থ্যকেন্দ্রে, এই যে আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার কিভাবে সেটাকে নষ্ট করছে, তছরূপ করছে, সেটার
একদম সরাসরি এইটা হচ্ছে জলের জায়গা, জল খাবার ট্যাঙ্ক ইত্যাদি সমস্ত সরঞ্জাম আছে, কিন্তু এখান থেকে জল পাওয়া যায় না। এখানকার সাধারণ গরিব মানুষ, গ্রামের মানুষ যারা স্বাস্থ্যকেন্দ্রে আসেন, তাদের জন্য ন্যূনতম খাবার জলের ব্যবস্থা করতে পারেনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরও দেখাবো, এটা হচ্ছে, আচ্ছা দারুণ ব্যাপার, অসাধারণ। কি লেখা রয়েছে, সুন্দরপুর বিপিএইচসি কমিউনিটি টয়লেটটি নির্মিত হইল, অর্থমূল্য 4,26,787 টাকা। এই 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 বিরাট টয়লেট বা শৌচালয় যা বলবো নির্মিত হয়েছিল, সেটা বর্তমানে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। এই তালাবন্ধ অবস্থায় রয়েছে। ভেতরের অবস্থাটা একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সন দেখাবে আপনাদেরকে, সঙ্গে এই ফলকটিও দেখাচ্ছি। দেখুন তো, এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা। আচ্ছা এটা কি, এটা ল্যাবরেটরি রুম, দারুণ। এটা হচ্ছে মিটিং হল, সুন্দরপুর। আমি প্রথমে পাটশিমুলিয়া স্বাস্থ্যকেন্দ্র জায়গাটার নাম বলেছিলাম, আসলে জায়গা স্টপেজটার নাম পাটশিমুলিয়া বলেই সবাই চেনে, গ্রামটার নাম হচ্ছে সুন্দরপুর। যাই হোক, এইটার খরচ কত? আচ্ছা, কনস্ট্রাকশন অফ ওপিডি ল্যাবরেটরি রুম, BMOH চেম্বার অ্যান্ড মিটিং হল অ্যাট সুন্দরপুর বিপিএইচসি। হ্যাঁ, তো 2018-19 অর্থবর্ষে এই প্রজেক্টের খরচা হয়েছে 30 লক্ষ টাকা। হ্যাঁ, তো এক্সিকিউটিং এজেন্সিকে বনগাঁও পঞ্চায়েত সমিতি। এটাও তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। দেখুন, রাজ্যের স্বাস্থ্য তালাবন্ধ অবস্থায় পড়ে আছে, রাজ্যের স্বাস্থ্য ঝুল পড়ে গেছে। ভেতরে পুরনো দস্তাবেজ, দলিল, ক্যামেরা পার্সন দেখাবে, একটু দেখাও দীপ। ভ্যাকসিনেশন ফর হেলথ ওয়ার্কার, ভেতরে দেখুন কি অবস্থা, নোংরা, মানুষের যাওয়ার অবস্থা নেই, জীবনে খোলা হয় না, দেখলে বোঝা যাচ্ছে, খুব প্রয়োজন ছাড়া ধুলো অবস্থায় পড়ে আছে। ল্যাবরেটরি সেন্টারকে মাঝে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু আজকের দিনে এটা মোটামুটি গোডাউন হলে পরিণত হয়েছে। আমার আপনার ট্যাক্সের 30 লক্ষ টাকা উড়ছে এখানে। আরেকটু দেখাই স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য, দুর্দান্ত। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য দেখুন, বাংলার বোতল, সেনগুপ্তা স্পাঞ্চ, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা দেখুন। মধুপর্ণা ঠাকুরের বিধায়ক এলাকা, পশ্চিমবঙ্গের সবচেয়ে কনিষ্ঠতম বিধায়িকা তার এলাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, তৃণমূলের এলাকা। একসময় এখানে বিশ্বজিৎ দাস এমএলএ ছিলেন, বিজেপির এমএলএ ছিলেন। এই বাগদা বিধানসভা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র, সুন্দরপুর স্বাস্থ্যকেন্দ্র বলুন কিংবা পাটশিমুলিয়া স্বাস্থ্যকেন্দ্র, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বাংলার বোতল পাওয়া যাচ্ছে। একটা না, একাধিক, একটা দুটো বাংলার বোতল। আচ্ছা চলুন 3 নম্বর বাংলার বোতল, আমি হাতে ধরতে পারছি না, আর হাত দেওয়ার যোগ্য নয় এগুলো। একটার পর একটা বাংলার বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বাংলার বোতলেই আটকে আছে। একটা ডিমের হাফ হয় কোনো দিন না? না, হাফ কী করে ডিম দেয় এরা? ওরা ডিম দেয় হাফ কেন দেয়? হাফ ডিম কেন দেবে? আমি তো বললাম কয়দিন দিদিমণির যে আপনারা কেটে দিয়েছেন, এই তো পয়জন ঢুকে গেলে কী করবে? বাচ্চাদের কেন আপনারা পয়জন খাওয়াচ্ছেন? কষা আমাদের উপরের অর্ডার। আমি যে তাহলে আপনারা করেন, আর কী করবো? উপর থেকে মাত্র 6 টাকা দেয় একটা বাচ্চাকে খেতে, 6 টাকা 12 আনা। হ্যাঁ। 6 টাকা 12 আনায় সে খাওয়াবেই বা কি করে? গুরুজন ঠৌর বলে গেছিল শিক্ষাবিদ্যাটার আগে জাগাও, কিন্তু কই, তা হচ্ছে কোথায়? আপনি কি নিজে মতুয়া? আমিও মতুয়া, আমি কৃষ্ণ ধর্মে দীক্ষিত বেশি, মতুয়া ধর্মেও বেশি এটা পছন্দ করি। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তো বলেছিল যে সমাজের সব ধর্ম সমন্বয়ের কথা, সমন্বয়, হ্যাঁ। এবং সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তারা যাতে এই যে এতদিনে আপনাদের যারা নেতা, মানে মতুয়া সমাজ থেকে তো অনেকগুলো নেতা তৈরি হয়েছে, শান্তনু ঠাকুর হয়েছে, মমতাওয়ালা ঠাকুর হয়েছে, তার আগে কপিল কৃষ্ণ ঠাকুর ছিল। এরা কি গরিব মতুয়াদের ভালো করতে পারলো? আমি কোনো পার্টির কথা বলছি না, এই নেতাদের কথা বলছি। নেতারা কই কিছুই করতে পারে নাই, কি করলো? কিছুই করতে পারে। আপনি নিজে মতুয়া? আপনি আপনারা প্রত্যেকে মতুয়া? আচ্ছা, এই যে আপনার একটা এসআই রইলো, হ্যাঁ, কেউ বললো, এক অমিত শাহ মোদিতেও বলেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা আছে পাকিস্তানের থেকে যে জায়গা থেকে আসে তাদের আমরা নাগরিকত্ব দেবো।
হ্যাঁ এটা বলেছি হ্যাঁ। সংশোধনে তা আপনারা তো অলরেডি নাগরিক ছিলেন, ভোট দিতে পারতেন, আধার কার্ড ছিল, ফালতু এগুলো দরকার তো ছিল না। না অ্যাকচুয়ালি তো নাগরিকত্ব ওটা মেন তো। আবার অন্য সরকার আসলে পরে বলে যাও চলে যাও অমুক সালের থেকে তোমার চলে যাও। না না, কোনো সরকার তো এটা বলেনি কোনোদিন। কংগ্রেস ছিল, তার আগে এখানে বামফ্রন্ট ছিল, তৃণমূল ছিল, কেউ তো এটা বলেনি যে আপনারা নাগরিক নন। আপনাদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল। এগুলো তো এখানকার পয়সা দিয়ে সব ভোটার করে করে এগুলো করা হয়েছে। অরিজিনাল কি ভোটার হয়েছে? আর কি করে ভোটার হবে? ভোটার কার্ড থাকলেই ভোটার। ভোটার কার্ড কিভাবে হলো? আপনাদের পাসপোর্ট ছিল, হ্যাঁ তাহলে আর কি লাগে একটা মানুষের নাগরিক হতে গিয়ে? আমাদের এগুলো তো দরকার ছিল না। আমি দেখলাম যে শান্তনু ঠাকুরের অফিসে ইয়েতে ঠাকুরনগরে 500 টাকা 700 টাকা দিয়ে হিন্দু সার্টিফিকেট বিক্রি হচ্ছে। হিন্দু সার্টিফিকেট কোনো কাজে লাগে? ওই সার্টিফিকেট দিয়ে কেউ নাগরিকত্ব পাবে? ফালতু, এগুলো ফালতু। শান্তনু ঠাকুর ফালতু করেছে, আমি সেটাই তো বলছি। সেটা ফালতু করেছে। আপনি যাই বলুন, এই যে আপনাদের যারা নেতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ তারা কিন্তু মানেনি। সে কোনো দল নির্বিশেষে বলছি আমি, তারা কিন্তু গরিব মতুয়াদের কোনো ভালো করেনি। গরিব মতুয়া মানুষ আজও একটু কম পড়াশোনা জানে, তাদের বাচ্চারা ভালো স্কুলে পড়তে পারে না, তাদের কিন্তু এরা কেউ ভালো করেনি। তারা নিজেরা বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, এদের সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি। আমি তো দেখি ভোট হয়ে গেলে জিতে গেলেই তাদের কাছে আর কেউ যাওয়ার কায়দা নেই। না না, একদম না। টপ কাজ যেতে হলে অনেক খেয়াল করে এই তুমি কে, তুমি দাঁড়ানো থাকবে। হ্যাঁ, মানুষকে মানুষ মনে করে না। মানুষ মনে করে না কাউই। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ এই আদর্শের মানুষ ছিলেন না। মানুষ ছিলেন, বিরাট মানুষ ছিলেন, ওনরা ভালো ছিলেন। সাধারণ মানুষের জন্য কেউ কিছু করে না, খালি ফালতু কিছু লোভ দেয়। আমরা যেমন জোনে যাই, যে একটু পয়সা বেশি দেয় তার একটু বেশি কাজ করে চলে আসি। ঠিক। বুঝতে পারছেন? এই হচ্ছে পরিস্থিতি এখানকার। দেখুন, ছোটবেলা থেকে শুনে আসছি জনতাই জনার্দন। এই মিথটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। এখন জনার্দন হয়ে উঠছে শাসক, যাদের কাছে ঠাট বাট, গাড়ি বাড়ি, এসি, 4টে মোবাইল, হ্যাঁ, দামি দামি বিল্ডিং আর ক্ষমতা আছে, তারাই জনার্দন। গরিব মানুষ জানে না কে ভোটার, সেটা নির্দিষ্ট হওয়ার আগেই ডিসাইড হয়ে গেল ভোট হবে, ভোটের প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেল। আমি যাদের সাথে কথা বলছিলাম, এই অঞ্চলে বিরাট অংশের মানুষ মতুয়া সম্প্রদায়ের, যে মতুয়া সম্প্রদায়ের জন্ম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে হয়েছিল, যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বারংবার বলে এসছেন সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন উপর মহলে বসতে পারে, মানুষ একটা শ্রেণীহীন একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্ম দেওয়ার কথা বলেছিলেন, এবং পড়াশুনো যে জাতির মানদণ্ড সেটা বলেছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। সেই মানদণ্ডে আজকের দিনে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একেবারে কোপ দিয়েছে বলা চলে। পাড়ায় পাড়ায় স্কুলগুলোতে একই অবস্থা, কোথাও পড়াশুনো হয় না। পড়াশুনো মানে ডিম খাওয়া, খিচুড়ি খাওয়া, এবং কোথাও কোথাও আর্ধেক ডিম খাওয়া। আজ গোটা দিন জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই বাগদা বিধানসভা ঘুরে দেখলাম। আমি যেই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। তৃণমূল কংগ্রেসের তরফে তাদের আরেকবারের জন্য প্রার্থীকে রিপিট করেছে তারা। পশ্চিমবঙ্গ বিধানসভায় সবচেয়ে কনিষ্ঠ তিনি হচ্ছেন মধুপর্ণা ঠাকুর। আর উল্টো দিকে ফরওয়ার্ড ব্লক, বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছে গৌড় বিশ্বাস। আমরা জানি না বিজেপিকে প্রার্থী দেবে, আমরা জানি না 4 মে কি রেজাল্ট হবে, কিন্তু এই যে সীমান্তবর্তী গ্রামের জরাজীর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থা এবং গোটা রাজ্যের মানুষের একটাই যে ভাষ্য তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সেটা কিন্তু এই বিধানসভার ক্ষেত্রেও প্রকট। এবং এখানকার কৃষক কেন্দ্রীয় সরকারের দিনের পর দিন বাড়িয়ে দেওয়া কিংবা ভর্তুকি তুলে নেওয়ার ফলে যে সারের দামের জন্য বেশ চিন্তায়, বেশ চাপের মধ্যে, অথচ ফসলের দাম প্রত্যেক দিন কমে যাচ্ছে, বাড়ছে না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন আমি শেষ করছি। 4 মে রেজাল্ট হয়তো ডিক্লেয়ার করবে যে এই কেন্দ্র থেকে কে জিতবেন, কিন্তু শুধুমাত্র সেই রেজাল্টে তো মানুষের পরিবর্তন হয় না। মানুষের পরিবর্তনের একটা সার্বিক চিন্তা প্রয়োজন। যে সরকার ক্ষমতায় আসবেন, আমার মনে হয় যেই জিতুন না কেন, এই আমি যদি আবার 5 বছর 5 পরেই সীমান্তে ফিরে আসি, আমি যদি আরেকবার এই খুলনা বাগদা সীমান্তটাকে আরেকবার ঘুরে দেখি, আশা করি এখানকার মানুষের দিন বদলাবে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা বদলাবে, শিক্ষার মান ভালো হবে, মানুষ অর্ধেক ডিমের জন্য আর স্কুলে যাবে না। এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করছি। ক্যামেরা দীপ মণ্ডলের সঙ্গে পঞ্চানন পোদ্দার, বনগাঁ, বাগদা।